বাংলা সাহিত্যকে এই প্রজন্মের আরও কাছে আনার জন্য শনিবারের সোনাবেলার জন্ম। ইন্টারনেটে নিজেদের প্রভাব বিস্তারের জন্য ইংরেজি শিক্ষার প্রভাব দিন দিন বেশি করে ছড়াচ্ছে। ইন্টারনেট শিক্ষার ফলে আমাদের ইন্টারনেট শিক্ষিত যুব সম্প্রদায় নানা রকম নূতন ভাব ও অভিনব চিন্তার সঙ্গে পরিচিত হচ্ছেন। অথচ সেকালের চেয়ে একালে দেশে চিন্তাশীলের সংখ্যা বেড়েছে, জ্ঞানের জ্যোতি ছড়িয়েছে। তাও শিক্ষার অনুপাত অনুসারে ধরতে গেলে সেকালের তুলনায় একালে বাংলা সাহিত্যকে অনেক দরিদ্র বলে মনে হয়। যুব সম্প্রদায়ের বাংলা সাহিত্যে সেরকম মনোযোগ ও অনুরাগ নেই। এই জন্যই সাহিত্যের এমন দুর্দশা ঘটেছে। অত্যন্ত দুঃখের বিষয় এই, আমাদের বাংলা সাহিত্য তাদের সেই চিন্তাশক্তি ও ভাবুকতার ফল লাভে বঞ্চিত হয়েছে। এখন যারা ইংরেজি শেখেন তারা প্রায় বাংলা পড়েন না, বাংলা লেখেন না। বাংলা সাহিত্যের শৈশব অবস্থায় যারা বাংলার সাহিত্যের উন্নতির জন্য প্রাণপাত করেছিলেন, এখনো প্রায় তারাই বাংলা লেখক। তারা সাহিত্য ক্ষেত্রে যে বীজ বপন করেছিলেন তা অঙ্কুরিত হয়েছে সত্যি, কিন্তু কে তাতে জল দেবে? তারা যে কাজে সূত্রপাত করেছিলেন, কে তাকে পূর্ণ পরিণতির দিকে নিয়ে যাবে? কারণ তাদের পরে যারা বাংলা লিখতে আরম্ভ করেছেন তাদের সংখ্যা অতি অল্প। কৃতকার্য লেখকের সংখ্যা আবার তার চেয়েও অল্প। এখন চিন্তার স্রোত অনেক পাল্টেছে। পুরনো যুগের লেখকদের মতের সঙ্গে প্রায়ই বর্তমান নতুন যুগের শিক্ষিত যুবদের মতবিরোধ চলে। কিন্তু দুঃখের বিষয় এই, সাহিত্যের প্রশস্ত ক্ষেত্রে তার মীমাংসা হয় না। সুতরাং প্রাচীন ও নবীনের মতের বিরোধে যে শুভ ফল প্রত্যাশা করা যায়, আমাদের সাহিত্যে সে শুভ ফলের সম্ভাবনা নেই। এজন্য সল্টলেক, রাজারহাট, নিউ টাউনের সুশিক্ষিত বাসিন্দাদের এই শনিবারের সোনাবেলায় আমরা আনতে পেরেছি এবং ভবিষ্যতে তাদের আরও অংশগ্রহণ কামনা করি। আর আজ আমাদের মলাট কাহিনী এই শনিবারের সোনাবেলা অডিও ড্রামা কম্পিটিশন নিয়েই। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি স্নেহাশিস। আপনারা দেখছেন CVNN চ্যানেল, সবার জন্য সব সময়। আজ প্রথমেই আলাপচারিতা শুনে নেব কিছু ব্লগ বা গ্রুপের অভিজ্ঞতা চতুর্থ শনিবারের সোনাবেলা ঘিরে। হ্যাঁ, ভয় নিয়ে একদম যে ভয় ছিল না তা তো নয়, কিছুটা তো ভয় ছিলই। তবে সেই ভয়টার মুখোমুখি হতে হয়েছে। ভয় বলতে গল্পটা নিয়ে ভয় ছিল যে আমরা একটা নাট্যরূপে মানে কমপ্লিটলি একটা অডিও স্টোরি বানানোটা নিয়ে আমাদের একটা মানে ইয়ে ছিল যে এতগুলো ক্যারেক্টারও খুবই কম ছিল, মানে টেকনিক্যালি 3টে ক্যারেক্টার ছিল মেন, যে আমরা কিভাবে ওটাকে তৈরি করে একটা মানে প্রপার একটা নাটকের রূপ দিতে পারি অডিও স্টোরি হিসেবে, সেটা নিয়ে আমাদের একটা চিন্তা ছিল। কিন্তু মানে যতদূর আমরা দাঁড় করাতে পেরেছি ব্যাপারটা, মনে হচ্ছে যে হ্যাঁ মানে স্টোরিটা ঠিকঠাক আনতে পেরেছি। যে ভয়টা ছিল সেটা হচ্ছে যে এবারে একটি সৈয়দ মুজতবা সিরাজের গল্পগুলোর ওপরে লটারি বেসে হয়েছিল, আমরা নিজেরা সিলেক্ট করতে পারিনি। তো যার ভাগ্যে যে পড়বে, যে গল্প পড়বে সেটাকে নাট্যরূপ দিতে হবে। তো সেটা একটা চ্যালেঞ্জ ছিল, কারণ আমরা জানতাম না কি গল্পর মানে কতটা গল্পটাকে নাট্যরূপ দেওয়া সম্ভব, সেটাও মানে ইট ওয়াজ এ চ্যালেঞ্জ। ভয় নিয়ে ভীষণ ভয় ছিল, কারণ যখন নাটকটা পাই তখন মানে বুঝেই উঠতে পারছিলাম না। তারপরে যাই হোক, স্ক্রিপ্টটা লেখার পরে অনেকেই তো চলে গেল, ভয়ে করতে পারছিল না, কিন্তু আমার মনে হয়েছিল যে এটা ঠিক পারবো, কারণ ভয় হলেও এটা নতুনত্ব, খুব সুন্দর ছিল গল্পটা। ভয় একটা খুব আকর্ষণীয় থিম, যেটার ওপরে অনেক বহু ভালো ভালো সাহিত্যিকের ভালো ভালো নাটক গল্প আছে। তো আমার এই গল্পটা পড়া ছিল না, পাওয়ার পরে আমাকে যখন বলা হলো আপনাদের এই নাটকটা অডিও ড্রামা করতে হবে, সত্যি নাটক করতে হবে, ভৌতিক অ্যাডভেঞ্চার, তখন আমি পড়লাম। পড়ে প্রথমে সত্যি বলছি, ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে প্রথমে যে আমার খুব ভয় লেগেছিল তা নয়,
বইটা আমাকে যেহেতু নাট্যরূপ দিতে হবে গল্প থেকে, সেই জন্য আমি বারে বারে পড়তে লাগলাম। যত পড়তে লাগলাম তত আমি লক্ষ্য করলাম যে ইন বিটুইন দি লাইন্স যা বলা নেই গল্পে, এমন অনেক মুহূর্ত সৃষ্টি করা যেতে পারে যাতে করে একটা ভয়ের সঞ্চার হবে শ্রোতার কানে। ভয় ছিল না, কারণ আমরা তো জানি এটা তো একটা গল্প, এটা অবাস্তব, কাল্পনিক, সেই জন্য ওই ভূতের ভয় বলতে কোনো কিছু ছিল না। সত্যি কথা বলতে কি, ভয় নিয়ে তো সত্যি অনেকটাই ভয় ছিল। এটা আমাদের প্রথমবার, সুতরাং সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল কি এই ভয়টাকে কতটা আমরা ধরে রাখতে পারবো আমাদের শ্রুতি নাটকের মাধ্যমে। এবার দেখা যাক এই ভয় পেয়ে ভয়টাকে ধরে রেখে কতটা আমরা করতে পেরেছি। ভয়টা গল্পটা পড়তে পড়তে, অভিনয় করতে করতে ওর মধ্যে ঢুকে ভয়টা কাটালাম। আমি যতটা মানে শিখেছি যে ভয়কে কাটাবার সবচেয়ে বড় উপায় হচ্ছে ভয়ের মুখোমুখি হওয়া। তা আমরাও সেই ভয়ের মুখোমুখি হয়ে ভয়টাকে চেষ্টা করেছি যতটা কাটিয়ে আমাদের পারফরমেন্সটাকে যতটা এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করেছি। ওই ভয়টা কাটালাম, গল্পটা পড়লাম বারবার, তারপরে এই মোবাইলে মানে মিরের যে এই সিরিজগুলো হয় সেগুলো একটু শুনলাম, শুনে তখন দেখলাম যে না ঠিক আছে, নাটকীয়তা দরকার একটা গল্পের, সেটা বলবো চ্যালেঞ্জ ছিল। তো সেটাকে যত সম্ভব চেষ্টা করেছি এবারে ভালো করে করার, যাতে মানে উই ক্যান ইউজ ইট অ্যাজ এ নাটক বা অডিও ড্রামা হিসেবে ইউজ করা যায় যাতে। এই গল্পটাকে ঠিকভাবে দাঁড় করিয়ে আনাটা ওটা কাটিয়েছি। হ্যাঁ, আমাদের স্টোরি লেখাটা নিয়েছিল, সময় লেগেছিল, কারণ মোস্টলি এটা ফেব্রুয়ারি মাসে আমরা পেয়েছিলাম, আমাদের অলমোস্ট মে লেগে গেছিলো এই জিনিসটাকে দাঁড় করাতে, গল্পটা কিভাবে আমরা স্টোরিটাকে দাঁড় করিয়ে একটা ভালো সুন্দর একটা অডিও স্টোরির দিকে নিয়ে যাওয়া, সেটা টাইমটা লেগেছিল। কিন্তু হ্যাঁ মানে ওইটা কেটে গেছে, সময়ের সাথে একটা পুরো টিম ওয়ার্ক ছিল, টিম ওয়ার্কের সাথে এই জিনিসটা হয়েছে। ভয় কাটালাম বারে বারে পড়ে, বারে বারে পড়তে পড়তে, এবং আমার যে 6 জন শিল্পী ছিলেন যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সাথে আলোচনা করলাম এই জায়গাটাতে এইভাবে যদি আমি ভাবি, এইরকম একটা শব্দ সৃষ্টি করি, এইরকম একটা সংলাপ দিই, তাহলে কেমন হয়। এদের সাথে আলোচনা করে করেই কিন্তু ভয়টা কেটে গিয়ে নাটকের ওপরে আমার মনোনিবেশ হলো। প্রথমত তো ভয়টা পেলাম, তারপরে ভয়টাকে জয় করলাম। কাটানোর থেকেও বড় কথা ভয়টাকে জয় করলাম কিভাবে। আমরা এই যে আমাদের যে গল্পটা আমরা পেয়েছিলাম সেই গল্পটা বারবার তার রিহার্সাল করে তার শেষটা কিভাবে করা যায় এবং শুরুটা কিভাবে করা যায় সেই জিনিসগুলো নিজেদের মধ্যে মানে নিজেরা আমরা পুরোপুরি ইনভলভ হয়ে গেছিলাম এই ভয়টার সাথে। আর যেহেতু নিজেরা ভয়টার সাথে ইনভলভ হয়ে গেছিলাম সেই জন্যই মনে হয় ভয়টা কাটিয়ে উঠতে পেরেছি। আমাদের পারফরমেন্স খুব ভালোই হয়েছে, আমরা সবাই খুব খুশি হয়েছি, সবাই অভিনয় করে খুব খুশি হয়েছি। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি, আমাদের যতটা আমরা পারি আমাদের ম্যাক্সিমাম এফার্ট দিয়ে আমরা চেষ্টা করেছি, কর্ম করে গেছি, এবার ফল বিচারকদের হাতে। সেটা তো পুরো যারা শুনবে, অডিয়েন্স যারা মানে আমাদেরকে গ্রেড দেবে তারাই বলতে পারবে। আমরা আমাদের তো 100% দেওয়ার চেষ্টাই করেছি। ভালো ছিল, যদিও আমরা মুশকিল যেটা ছিল মানে সবাইকে একত্র করে নিয়ে মানে রিহার্সালের এটা খুব কম ছিল, কিন্তু যেদিনকে পারফরমেন্স ডে তাদের মানে আমার সঙ্গে যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকেই খুব ভালো করেছে, যাতে মানে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু স্যাটিসফাইড আমাদের পারফরমেন্সে, কেননা প্রথমত আমি বলি এই যে স্টুডিওতে আমরা কাজ করলাম, এই স্টুডিওটা এরকম স্টুডিও সল্টলেক অঞ্চলে তো নেই, ধারে কাছে অনেক দূরে এরকম স্টুডিও আছে। এত ভালো সাউন্ড প্রুফ, ওয়েল ইকুইপড সমস্ত যন্ত্রপাতি যা দরকার একটা
স্টুডিও করতে গেলে, তা সবই কিন্তু এই আমরা এখানে এই শনিবারের সোনাবেলা অনুষ্ঠান করতে গিয়ে পেলাম। পারফরমেন্স আমাদের খুব ভালো লেগেছে, অন্যদেরটা তো আমরা শুনিনি, এইবার শুনতে পাবো, কিন্তু আমরা নিজেরা স্যাটিসফাইড যে হ্যাঁ আমরা যেটা দিতে চেয়েছিলাম আমাদের বেস্টটা আমরা দিতে পেরেছি। যেরকম রেকর্ডিং তো খুবই ভালো হয়েছে, আর রেকর্ডিংয়ের কোয়ালিটিও খুব ভালো ছিল। আমরা খুব আশাবাদী আমাদের এই পারফরমেন্স নিয়ে। বাকিটা তো রেজাল্টের অপেক্ষায়, এবং আপনারা কতটা শ্রোতারা শুনছে, কতটা শ্রোতারা ভয় পাচ্ছে, কতটা গল্পটার সঙ্গে নিজেদের যোগাযোগ করতে পারছে, তার উপর নির্ভর করছে। অবশ্যই করব। চ্যালেঞ্জ না হলে অভিনয় করে আনন্দ নেই, চ্যালেঞ্জ হলেই অভিনয় করতে ভালো লাগে। যেটা হচ্ছে সিনেমা হিসেবে তো মানুষ সেগুলো দেখেছে, এবং একটা অডিও ভিজুয়াল এফেক্ট যেটা হয় সেটাকে অডিওতে নিয়ে আসাটা ইট উইল বি অ্যানাদার চ্যালেঞ্জ। এটা আবার একটা নতুন ধরনের চ্যালেঞ্জ হবে। আমি তো এক্সপেক্ট করবো যে এরকম চ্যালেঞ্জ হোক এবং আমরা পার্টিসিপেট করি। এটা খুবই সুন্দর হবে, মানে কোনো একটা মানে ফিল্ম যেটা হয়ে গেছে সেটাকে অলরেডি একটা অডিও স্টোরিতে নিয়ে আসা, ওখানে মানে অ্যাটলিস্ট অভিনয় না করে গলা দিয়ে অভিনয় করে জিনিসটাকে দেখানো, তোলা, আমার মনে হয় যে কোনো মানে অডিয়েন্স যারা শুনবে তাদের আরও বেশি ভালো লাগবে জিনিসটা। এটা ভীষণ ইন্টারেস্টিং হবে যেটা মনে হচ্ছে। এটা অত্যন্ত একটা উত্তম প্রস্তাব। এটার মধ্যে একটা অভিনবত্ব আছে, ডেফিনেটলি একটা অন্য ধরনের প্রয়াস আছে। এখন এটাই তো একটা প্রচলিত যে বিষয়টা দেখছি চারদিকে, সবাই একটা নতুন কিছুর দিকে একটা ঝোঁক বাড়ছে, একটা নতুন কিছু করব, নতুন কিছু ভাবনা উপস্থাপিত করব, পুরনো জিনিসকে নতুনভাবে আমি সামনে নিয়ে আসব। সেই দিক থেকে এটা অভিনব প্রস্তাব। আমার তো খুবই ভালো লাগছে। এই ভাবনার সঙ্গে শরিক হতে পারলে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগবে, আমার এবং আমার ব্লকের সবার তরফ থেকেই বলছি। খুব কঠিন কাজ একটা সিনেমার গল্পকে, ওটা একটা অডিও ভিজুয়াল মিডিয়াম, সেটাকে আমি অডিও ড্রামাতে আনা আমার অনেক হ্যান্ডিক্যাপ্ট হয়ে যাব। মানে ধরুন আমি যদি বলি থিমটা এবারে ভয় ছিল, সামনের বারে থিম যদি ধরলাম আমি হাসি কমেডি, যদি এরকম থিম হয়, তাহলে আমার এই মুহূর্তে মনে পড়ছে বসন্ত বিলাপ, ছুটির ফাঁদে, ছদ্মবেশী, এই ধরনের বাংলা সিনেমাগুলো, বা হিন্দিতেও প্রচুর আছে, ইংরেজিতে তো আছেই। আমি একটা বলছি, ধরুন বসন্ত বিলাপ প্রচণ্ড হাসির একটা বাংলা সিনেমা, আমি সেইটাকে যদি অডিও ড্রামা করতে চাই আমি অনেক হ্যান্ডিক্যাপ্ট হয়ে যাব। কেননা যে ভিজুয়াল ব্যাপারগুলো আছে, অনুপ কুমার বা রবি ঘোষের তাকানো, সৌমিত্র চ্যাটার্জির গান গাওয়া, এই ব্যাপারগুলো আমি তো অডিও ড্রামাতে আনতে পারবো না। সুতরাং খুব কঠিন কাজ, নো ডাউট। তবে একদম কি বলবো, এটা অভিনব চিন্তাভাবনা, এটুকু বলতে পারি। সত্যি কথা বলতে এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। মানে হলিউড, বলিউড বা টলিউডের সিনেমা, একটা 3 ঘন্টা 2.5 ঘন্টার সিনেমা ওই কম 40 মিনিট থেকে 1 ঘন্টা সময়ের মধ্যে নিয়ে আসা, এবং সেটাকে যথাযথভাবে স্ক্রিপ্টিং করে দর্শকদের কাছে পৌঁছানো, এটা আমার মনে হয় একটা খুব বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করা যেতে পারে। তাহলে নেক্সট বারের জন্য গ্রুপগুলিকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, কিছু মানুষ তো এবারে শনিবারের সোনাবেলায় একেবারে নতুন, তাদের কাছ থেকে জেনে নেব প্রসাদ এবং প্রয়াসমের হসপিটালিটির কথা। আমরা যখন রেকর্ডিং করতে গেলাম, আমিও গেছিলাম, যখন গেলাম তখন আমরা একদমই অভিভূত, কেননা আপনাদের আপ্যায়নটা এত ভালো ছিল। ছবি তোলা থেকে শুরু করে নিচে ওই যারা কাজ করছিলেন ওখানে বসে হাতের কাজ করছিলেন সেগুলো দেখা, তার সঙ্গে চা খাওয়া, সব মিলিয়ে তারপরে যখন ওপরে রেকর্ডিংয়ে গেলাম, আমি জীবনের সেকেন্ড রেকর্ডিং এটা আমার, তো সেই জন্য একটু মানে ভয় ছিলাম। কিন্তু উনি এত সহযোগিতা করেছেন এবং এত ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন যেগুলো ওনার কানে লেগেছে, রিটেক করেছেন, মানে এত সুন্দর হয়েছে যে আমরা সত্যিই অভিভূত। আপনাদের আপ্যায়ন বলুন, আপনাদের সহযোগিতা বলুন, সবেতেই আমরা অভিভূত। অন্যের কীরকম লেগেছে সেটা তো আমি বলতে পারবো না, আমাদের তো দারুণ লেগেছে।
কুকিজটা খেতেও ভালো লেগেছে এবং একটু অবাকই হয়ে গেছি যে রেকর্ডিং করতে এসেছি আবার সঙ্গে কুকিজ। কাজেই আমরা বেশ উপভোগ করেছি, মানে প্রথমেই এ তো রেকর্ডিংয়ের আগেই যখনই পৌঁছলাম তখনই দেওয়া হলো, তো বেশ একটা এনার্জি এসে গেল। আর কুকিজের যে টেস্ট সেটাও অন্যরকম লাগলো, যেটা সম্পূর্ণ আপনাদেরই তৈরি। আমি পরে এগুলো সব জানলাম, সেটা একটা বিশেষ পয়েন্ট। হসপিটালিটি, আতিথেয়তার দিক থেকে কোনো ত্রুটি নেই, আমি ত্রুটিহীন বললে মানে কম বলা হবে। আমার অত্যন্ত ভালো লেগেছে, পরিবেশ ভালো, আমাদের ব্যবহার ভালো, অত্যন্ত মানে আরামপ্রদ অবস্থায়, কমফোর্টেবল সিচুয়েশানে আমরা রেকর্ডিং থেকে শুরু করে প্রত্যেকের অত্যন্ত আন্তরিক ব্যবহার, এবং মানে কি বলবো, মানে যতটা কমফোর্টেবল থাকলে সঠিক কাজটা নামানো যায় সেই কমফর্ট জোনটা আমাদের পুরোটাই ছিল, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রাথমিকভাবেই বললাম যে বিশেষ করে এই প্রয়াসমের মানে যার সঙ্গে আমার সরাসরি যোগাযোগ হয়েছিল মিস্টার প্রশান্ত, যথেষ্ট অতিথি বৎসল বলেই মনে হয়েছে এবং টোটাল টিমকেই। যাওয়ার সাথে সাথে আমাদের কেক, চা অফার করা হয়েছিল। তারপরেই আমরা উপরে যাবার পরে ওই যে স্টুডিওর মধ্যে সেখানেও যারা সহযোগিতা করেছেন তারাও পরিপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সকলেই দারুণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা আমাদের কাছে মানে অনেকটা সহজ করে দিয়েছেন আর কি, যে কঠিন বিষয়টা মনে হচ্ছিল সে ব্যাপারটা তারাই অনেকটা সহজ করে দিয়েছেন, আমাদের সাথে সহজ এবং আন্তরিকভাবে মিশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এজন্য আমরা আবার একবার কৃতজ্ঞতা জানাচ্ছি প্রয়াসমের সকলকে। আমরা জানি ভয় নিয়ে অনেকেই ভয় পাচ্ছিলেন কিভাবে নাট্যরূপ দেবেন। আমরা শুনব সল্টলেক নাট্যগোষ্ঠীর 3 জন অভিজ্ঞ অভিনেতা পরিচালকের অভিনয়। শনিবারের সোনাবেলার এই শ্রুতি নাটকের উদ্যোগকে আমি প্রথমেই স্বাগত এবং সাধুবাদ জানাই। আমার এবারের দ্বিতীয়বার আমাদের যুক্ত হয়েছি আপনাদের এই উদ্যোগের সঙ্গে, তো আমার কাছে খুবই অভিনব লেগেছে। আমরা শ্রুতি নাটক করেছি বিভিন্ন জায়গায়, সেখানে বাজার চলতি নাটক বা নিজেদের পছন্দ মতন নাটক আমরা সেসব জায়গায় পরিবেশন করেছি, কিন্তু এখানে এই অভিনবত্বটা এই জন্যই আমি বলছি যে এখানে যারা পার্টিসিপেট করছেন তাদের ক্রিয়েটিভিটির জায়গাটাকেও উন্মুক্ত করা হয়েছে, বাড়তি যে ক্রিয়েটিভিটির জায়গা সেটাকেও উন্মুক্ত করা হয়েছে। গত বছর আমরা পেয়েছিলাম, আমাদের বলে দেওয়া হয়েছিল যে যে কোনো গল্পের নিজেরা নাট্যরূপ দিয়ে সেটাকে প্রেজেন্ট করা। আর এইবারে সৈয়দ মুস্তাফা সিরিজের ভয় নাটক, ভয় যে গল্প সংকলন, তার মধ্যে থেকে লটারি করে এক একজনকে এক একটি গল্প দিয়ে দেওয়া হয়েছে এবং তারপর সেটাকে নাট্যরূপ দিয়ে অভিনয় করতে হবে। এই ছিল আপনার এবারের ফরম্যাটটা। তো এটা প্রত্যেকবারের মতন, আগের বারের মতন এটাও আমি মনে করি, আমিও যেমন ফিল করেছি, বাকি যারা পার্টিসিপেট করেছেন তারাও একই রকমভাবে ফিল করেছেন যে এটাও একটা অভিনব চ্যালেঞ্জ। একদম এই চ্যালেঞ্জটাকে নিলেই তো, চ্যালেঞ্জ যদি আমার কাজের ক্ষেত্রে না থাকে তাহলে সেই কাজের প্রতি আমাদের ডেডিকেশনটাও মানে সেরকম মানে তীব্রতর করতে গেলে এই ধরনের চ্যালেঞ্জগুলোর ভীষণ দরকার। গত বছরও আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন আর এবছরও করলেন। গত বছর যেমন আপনি বললেন যে কোনো নির্দিষ্ট কোনো থিম ছিল না বা নির্দিষ্টভাবে কোনো গল্প আপনাদের দেওয়া হয়নি, যেটা এবছর দেওয়া হয়েছিল। এই দুটোর মধ্যে মানে পার্থক্যটা ঠিক কোন জায়গাটা, এটা কতটা ভালো বা এই ধরনের এক্সপেরিমেন্ট আপনি কতটা চান যে আরও হোক আগামী দিনগুলোয়? না অবশ্যই, মানে অবশ্যই আমি চাইবো যে নানান ধরনের এক্সপেরিমেন্ট করার রাস্তা তৈরি হোক, মানে সামনের বছর আবার কিছু, সেটা আমরা চাই যে আমাদের একটুখানি, আমি বলবো না যে এইটা করুন, তাহলে তাহলে তো আমার জানা একটা ফরম্যাটের মধ্যে আমি ঢুকে যাব, কিন্তু এই যে আপনারা নতুন করে হঠাৎ বললেন যে এইবার এইটা করতে হবে, এইটাই তো চ্যালেঞ্জ। সুতরাং আমিও আশায় থাকবো যদি ভবিষ্যতে
আমরা আমন্ত্রিত হই বা আমরা এখানে পার্টিসিপেট করি, তাহলে আমাদের এইরকম ধরনের আশা থাকবে যে আবার নতুন কোনো চমক আমাদের জন্য উপস্থিত হবে এবং সেই চমককে আবার নতুন করে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আবার কিছু নতুন কাজ করতে পারব। প্রথমত আমি সল্টলেক প্রয়াসমকে ধন্যবাদ জানাচ্ছি যে এইরকম একটা প্রচেষ্টা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকের দিনে শ্রুতি নাটককে এতটা পপুলার করে তোলা এটা প্রয়াসমের পক্ষেই সম্ভব হয়েছে। এটা চতুর্থ শনিবারের সোনাবেলা, তবে আমাদের কাছে এটা তৃতীয়, কারণ প্রথম বছর আমরা জানতাম না বা আমরা নাম দিইনি, তো এটা আমাদের এবছর তৃতীয় গেল। হ্যাঁ, গত 2 বছর যেরকম আমাদেরকে মানে ওপেন হ্যান্ড দেওয়া হয়েছিল যে যেরকমভাবে আমরা গল্প পছন্দ করব সেটাই আমরা শ্রুতি নাটকের মতন নাট্যরূপ দিয়ে করব, কিন্তু এবছর একটা থিম, একটা নতুন প্রচেষ্টা, হ্যাঁ একটা থিম বেছে দেওয়া হয়েছিল যে ভয়, এবং সেটা একটি নির্দিষ্ট লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের কাছ থেকেই আমরা পেয়েছি। হ্যাঁ, এক্ষেত্রে একটু সমস্যা এবছর হয়েছে, সমস্যা হয়নি এ কথা বলবো না, তার কারণ আমার যে গল্পটা সেটা একদম নির্দিষ্ট, মানে আমি অন্যটাকে ভাবতে পারছি না, এটা একটা লটারির মাধ্যমে আমার গল্পটাকে তুলতে হয়েছিল আর কি। তো সুতরাং কি হচ্ছে, আমার কোনো চয়েসের ব্যাপার থাকছে না বা ছিলও না, আমার লটারিতে যেটা উঠেছে সেটাকেই আমার করতে হয়েছে। তো এটা একটা চ্যালেঞ্জ, দেখা যাক এবছর কী দাঁড়ায়। তো এক্ষেত্রে অনেক সময় এমন হয় যে গল্পটা ভালো মন্দের একটা তো ব্যাপার থাকেই, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে লটারিটা একটা ফ্যাক্টর করে যায় আর কি। তো এছাড়া আর কিছু অসুবিধা নেই, জিনিসটা খুবই ভালো, একটা চ্যালেঞ্জিং ব্যাপার যে একটা যেরকম উঠেছে সেটাকেই নাট্যরূপ তৈরি করা বা আলাদা আলাদা ডাইমেনশন দিয়ে অন্য দিক থেকে একটা গল্পটাকে বের করে আনা, আমরা সেটা চেষ্টা করেছি। আর আমার একটা মাথায় ছিল যেহেতু ভূতের ব্যাপারটা এবছর, ভয় ভূতের, সেই জন্য আমি আমার নাটকের মধ্যে, শ্রুতি নাটকের মধ্যে রাখার চেষ্টা করেছি ছোটদেরকে। যেমন আমার যে চরিত্রগুলো আছে এখানে তারা খুবই ছোট ছোট, একজন আছে 14-15 বছরের একটি ছেলে, 19-20 বছরের মেয়ে, এদেরকে নিয়ে আমি এই শ্রুতি নাটক, আমার যে গল্পটা হয়েছিল এবছর সৈয়দ মুস্তাফা সিরাজের আসল ভূতের গল্প, সেখান থেকে আমি চেষ্টা করেছি নাট্যরূপ দিয়ে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। নাট্যরূপ দিতে গিয়ে কি খুব অসুবিধা হয়েছিল এবছর? হ্যাঁ, অসুবিধা বলতে ওই যেটা আমি এর আগেও বলছিলাম একই কথা, যে লটারির মাধ্যমে সেহেতু আমার যে স্টোরিটা উঠেছিল সেটা একদমই ছোট গল্প আর কি, খুবই ছোট, 3-3.5 পাতার একটা স্টোরি। তো আমাদের তো অ্যাটলিস্ট, আমি যখন শ্রুতি নাটক করছি সেটাকে অ্যাটলিস্ট 20 মিনিট টেনে নিয়ে যাওয়ার একটা দরকার, নাহলে আমি কী করে দর্শককে বা শ্রোতাকে বোঝাবো। তো সেই জন্য হ্যাঁ, আলাদা আলাদা অনেক কিছু এই গল্পের মধ্যে আমাকে ঢোকাতে হয়েছে, যেটা হয়তো মূল গল্পে নেই, সেরকম অনেক কিছু আমাকে এই নাট্যরূপ করতে গিয়ে করতে হয়েছে। তবে থিমটাকে সেইটাকে রাখা হয়েছে যে আসল ভূতের গল্প বলতে লেখক কী বোঝাতে চাইছেন, যে কোনটা আসল ভূত এবং কোনটা নকল ভূত। ছোট ছোট ছেলেমেয়েরা নকল ভূতকে দেখেও যে ভয় পায়, সেই ব্যাপারটা আমি বোঝাতে চেয়েছি স্টোরিটার মাধ্যমে, যে নকল ভূতই আমরা বেশি দেখি, আমরা কিন্তু আসল ভূত কম দেখি। এই ব্যাপারটা বোঝাতে হয়েছে এই নাট্যরূপটার মধ্যে। নমস্কার অরূপদা, প্রথমেই যেটা আমি জানতে চাইব, এবারে শনিবারের সোনাবেলার ফরম্যাটটা তো চেঞ্জ হয়ে গেছে, তো এই যে ভয় সিরিজ এবারের, সেখানে একটা নাট্যরূপ দিতে হয়েছে গল্প থেকে নিয়ে, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? নাট্যরূপ দেওয়াটা কিন্তু সত্যি খুব খুব কষ্টকর ছিল, কারণ যে গল্পটা আমরা পেয়েছিলাম, আমি একসময় কিন্তু প্রশান্তকে বলেছিলাম যে আমার এই গল্পটাকে যারা গল্প নেয়নি তাদের মধ্যে থেকে একটা যদি আমাকে দিতে পারো, কারণ সত্যি সত্যি আমি দেখলাম যে এই গল্পটাকে করতে গেলে আমাকে অনেক কিছু পাল্টে দিতে হবে। তো সেটা কিন্তু আমি করেছি, নাট্যরূপ দিতে গিয়ে সেটা আমি করেছি। মানে ধরুন নতুন ক্যারেক্টার নিয়ে আসা বা কিছু ক্যারেক্টারকে যদি ডিলিট করতে হয় সেইগুলো করেছেন? নতুন ক্যারেক্টার হয়তো আমি আনিনি, এনেছি খুব ক্ষুদ্র অংশে, যেমন হোটেলের কোনো কেয়ারটেকার বা বেয়ারার বা কিছু কিছু জায়গায় আমি নাটকের প্রয়োজনে কিছু দৃশ্যপট তৈরি করতে নতুন করতে হয়েছে, একদমই ছিল না। হ্যাঁ, সেইটা আমাকে অনেক জায়গায় তৈরি করতে হয়েছে, তা না হলে কি হচ্ছে, কন্টিনিউটিটা আমি পাচ্ছিলাম না। মানে একটা গ্রুপ অনেক মিলে গেছে একটা জায়গায় বেড়াতে,
কিন্তু সেই বেড়াতে যাওয়ার যে ঘটনাগুলো, আগে পরে যে ঘটনা, হ্যাঁ 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 ঠিক, ওইগুলোকে আনতে হয়েছে। আর যে তা নাহলে ঠিক ব্যাপারটা ভরাট হচ্ছে না, ভরাট হচ্ছে না। তাহলে ভয় সিরিজ কি কোথাও ভয় দেখালো? ভয় জানো তো স্নেহাশিস অনেক রকমভাবে হয়। এক হতে হয়, আমরা সাধারণত ভয় বলতে বুঝি এই অশরীরী ভয় বা ভূতের ভয়, কিন্তু এছাড়াও বাস্তব বা অবাস্তব জিনিস নিয়েও কিন্তু লোকের মনে ভয়ের সৃষ্টি হয়। সুতরাং এটা একটা রহস্য, ভয়, থ্রিল, এই জাতীয় একটা জিনিস আমি বলবো যে একদম ওই ভূতের ভয়ের মধ্যে কিন্তু আমি জিনিসটাকে সীমাবদ্ধ রাখতে চাইছি না, পুরো ব্যাপারটাকে সীমাবদ্ধ রাখতে চাইছি না। মানে আমাদের সাধারণ ধারণা যে ভূত অশরীরী, এটাই বোধহয় ভয়ের একমাত্র কারণ না। ভয় অন্যান্য অনেক কারণে মানুষের ভয় হতে পারে, সেটা বাস্তব জগৎ থেকে বা অবাস্তব কিছু জিনিস থেকেও কিন্তু মানুষের মনের মধ্যে ভয়ের সঞ্চার হতে পারে। এবারের প্রসেসটা তাহলে অন্যান্য বারের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। অনেকটা চ্যালেঞ্জ। কিন্তু কারণ হচ্ছে যে আগের বারে যে নাটকগুলো আমরা বেঁচেছিলাম তাতে কিন্তু নাট্যকার বা লেখকের ভাষা দিয়ে নাট্যরূপ তৈরি করতে খুব একটা বেশি কষ্ট হয়নি। কিন্তু এখানে কিন্তু ডায়ালগ খুব কম ছিল, মানে ডায়ালগ আকারে খুব কম ছিল। ডায়ালগগুলো খুঁজে বার করে রাইট খুঁজে বার করতে হয়েছে এবং লিখতে হয়েছে তো প্রচুর রিভিশন করতে হয়েছে। এবং আমার দলের লোকেরা প্রচণ্ড মানে সাহায্য করেছে। ড্রাফটিং রিড্রাফটিংয়ে যতবার আমি পাঠিয়েছি তারা একটা না একটা তার মধ্যে থেকে ডিটেলের ভুলভ্রান্তি খুঁজে বার করেছে। আমার কমফর্ট লেভেলের থেকে দেখি তাহলে কিন্তু আমি চাইবো যে আমি যে গল্পটা ভালোবেসে কিছু একটা মেসেজ দিতে চাইছি শ্রোতাকে। দেখো, অডিও স্টোরিটা ইজ নট অনলি ফর ফান, ইট ইজ সাম সর্ট অফ আ জেনারেশন অফ অ্যান আইডিয়া অ্যান্ড আ কালমিনেশন অফ আ থিঙ্কিং। এইটা দিয়ে আমি কিছু একটা বলতে চাইছি। হ্যাঁ, এটা আমার মত, আমি সবার মত বলছি না। আমার মত হচ্ছে আমি কিছু একটা বলতে চাইছি, সে বলতে গেলে আমি সেই মতোই একটা গল্প বাঁচবো। এবং এই গল্প বাঁচতে গিয়ে কিন্তু একটা জিনিস যেটা হয়, সেটা অনেক গল্প পড়া হয়। হয়তো নতুন করে পড়ালো বা নতুন কোনো গল্প পড়া হলো, এটা হয়। কিন্তু এক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ ডেফিনেটলি হবে যে যদি কেউ নতুন করে একটা গল্পর নাট্যরূপ দিতে চায়, হ্যাঁ, তাহলে কিন্তু এই চ্যালেঞ্জটা তাকে খুব ভালোভাবেই মানে ওকে তৈরি করতে সাহায্য করবে। যদিও ফেসবুকে গেছে, ফিরে দেখব প্রতিটি গ্রুপের গ্রুপ ফটো আমাদের পোর্টফোলিওতে। এইবার ইভেন্টে দেখব সল্টলেকের বিএফ ব্লকের রবীন্দ্র নজরুল সন্ধ্যা।
দিগম্বরে গম্ভীর ভেরি রবে, কদম্বের পল্লবে পল্লবে ধরণীর আনন্দ উচ্ছলে বর্ষা দিতে আমরা আজকে বিএ ব্লকের রেসিডেন্ট অ্যাসোসিয়েশন থেকে রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করেছি। আমাদের ব্লকের এটা ঐতিহ্য যে আমরা একসাথে রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মদিন একসাথে পালন করি। আজকে এই অনুষ্ঠান আমাদের শুরু হয়েছে। আমাদের ব্লকে অনেক সঙ্গীত শিক্ষার একটা ক্লাস আছে, সেটা বহু বছর ধরে চলছে। সেখানকার ছাত্রছাত্রীদের দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধন। আর একটা কথা বলাই বাহুল্য যে এবং সর্বশেষ অনুষ্ঠান আজকে আমরা একটি শ্রুতি নাটক আজকে এখানে করছি, যেটি রবীন্দ্রনাথের শেষের কবিতা। শ্রুতি নাটক আমরা করব শেষে, রবীন্দ্রনাথের শেষের কবিতা দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। সময় এখন দেশ বিদেশের খবরের। বছর কয়েক আগে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোয় উৎসাহী কিছু মানুষ একসঙ্গে যে কাজ শুরু করেছিল তা আজ বাঁকের পর বাঁক পেরিয়ে নতুন পথের সম্মুখীন। ক্রমশ বাড়ছে প্রয়াসম পরিবার, বাড়ছে কর্মকাণ্ডের পরিসর। সেই ৬-এর দশকে রেডিওতে বারোয়ারি কাহিনী শুনে যেমন মুগ্ধ হতেন আপামর বাঙালি, আমাদের প্রয়াসম ভিজুয়াল বেসিক্স তার শনিবারের সোনাবেলার প্রচেষ্টার মাধ্যমে চেষ্টা চালাচ্ছে ফিরিয়ে আনার সেই দিনগুলিকে। আজ আমাদের স্মার্ট সল্টলেক এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর দেখতে থাকুন CVNN চ্যানেল, সবার জন্য সব সময়। নমস্কার, শুভরাত্রি।